সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? জানি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো, তাই না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আবারও সেই পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ানোর জন্য এসেছি। তোমরা ইতিমধ্যে আমার এর কয়েকটা ক্লাস নিশ্চয়ই দেখেছো। তো প্রথমেই আমি তোমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক, ষাটঘরদেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর নদী ভাঙন সম্পর্কে পড়াবো, যা তোমাদের জলবায়ু ও দুর্যোগ অধ্যায়ে আছে, ষষ্ঠ অধ্যায়, সে অধ্যায়ে। তবে তোমরা যারা আছো অবশ্যই তোমাদের সবাইকে অনুরোধ করছি, সবাই বই, খাতা, কলম এগুলো নিয়ে রেডি হয়ে যাও। তবে পাঠে যাওয়ার শুরুতে এসো আমরা একটা গান শুনে নিই। আমি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের সেই ছোটবেলার গান এটা। দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ওই শাখ বসে তার হাঁটু জলে থাকে, পার হয়ে যায় গুরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। চিকি চাক করে বাড়ি কোথায় কাদা, এক ধারে 10 মন ফুলে ফুলে সাদা, কিচি মিচি করে শেখা শালিকের ছাপ, তাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাত। আর পারে আগুন তালে বনে চলে, তারের বাবু পাড়া তারি ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাহি বাড়ি তালে, তাও ছায়া জল ভরি গায়ে তারা থাক। কেমন লাগলো তোমাদের গানটি? এটা একটা ছড়া গান, তাই না? আমি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগছে। তবে আমি যে তোমাদের বলেছিলাম নদী ভাঙন সম্পর্কে পড়াবো, তাই আমি তোমাদের কিন্তু সুরটাও করেছি নদী দিয়ে। হ্যাঁ, আমাদের ছোট নদী, তাই না? এসো আজকের পাঠের বিষয়বস্তু আমরা জেনে নিই। আজকের পাঠ তোমাদের জলবায়ু ও দুর্যোগ, আর পাঠ্যাংশ হচ্ছে পাঠ 2 এর নদী ভাঙন। নদী ভাঙন সম্পর্কে আজকে আমরা জানবো। আর এই পাঠ থেকে তোমরা শিখবে যে তোমরা গত অধ্যায়ে আমরাও আলোচনা করেছিলাম, এই অধ্যায়েও সেই রকমই আলোচনা আছে। আবহাওয়া কি, জলবায়ু কি, আবহাওয়া জলবায়ু কেন পরিবর্তিত হচ্ছে এবং এর কারণ কি কি এবং এর ফলে কি কি হচ্ছে। তো আমরা তো জানি যে কোনো স্থানের স্বল্প সময়ের তাপমাত্রার গড় এবং কি বায়ুপ্রবাহের গড়ই হচ্ছে আমাদের আবহাওয়া। আর কোন স্থানের দীর্ঘ সময়ের অবস্থা হচ্ছে আবহাওয়ার অবস্থা হচ্ছে সেখানকার জলবায়ু। এখন জলবায়ু তো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তিত হওয়ার কারণে আমাদের কি অনেক সমস্যা হচ্ছে, তাই না? সেই সমস্যার একটি সমস্যা হচ্ছে আমাদের নদী ভাঙন। দেখো, নদী ভাঙন কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ নদী ভাঙনের ফলে আমাদের কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে কিন্তু অনেক খারাপ অর্থাৎ নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা জানি আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ, তার মানে সর্বত্রই কোথাও না কোথাও ছোট বড় অনেক ধরনের নদী রয়েছে। কিন্তু যদি এই সমস্ত নদীর ভিতরে আমাদের জলীয় সম্পদ আছে, কিন্তু দেখা যায় বিভিন্ন সময়ের ভয়াবহতাও কিন্তু কম নয়। আমাদের দেশে যেই নদীগুলো আছে সেই নদী ভাঙার ফলে, নদী ভাঙনের ফলে দেখা যায় অনেকেই সর্বস্ব হারিয়েছে, আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সব ভেঙে গেছে, আবার দেখা যায় কোনো হাট বাজার ভেঙে গেছে,
রাস্তা ভেঙে গেছে, মানুষ চলাচল করতে পারছে না, এসবই কিন্তু আসলে নদী ভাঙনের একটা খারাপ প্রভাব, নেতিবাচক প্রভাব। এসো দেখি যে দেখো এখানে আমরা বেশ কিছু নদী দেখতে পাচ্ছি। আসলে কোনটা পাহাড়ি নদী, কোনটা বর্ষাকালে আমাদের নদীর অবস্থা। দ্বিতীয় ছবিতে আমরা দেখি যে বর্ষাকালে আমাদের দেশের নদীর অবস্থাগুলো কি হয়। আবার কোন সময় নদীর শান্ত রূপ, আবার কোন সময় দেখা যায় যে শুষ্ক মৌসুমে নদী শুকিয়েও গেছে, এমনও আছে। কিন্তু এটা ভয়াবহতা ওঠে কখন? বর্ষায়। বর্ষায় আসলে মূলত এর ভয়াবহতা বেশি দেখা যায়। আমরা আমাদের বাংলাদেশের মানচিত্র যখন দেখব তখন আমরা আসলে দেখতে পাবো যে আমাদের নদীটা আমাদের কেমন অবস্থায় আছে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দেশের একটা মানচিত্র, তাই না? তোমরা সবাই এর আগেও এই মানচিত্র সম্পর্কে জেনেছো, কিন্তু আজকের মানচিত্রটা কিন্তু একটু অন্যরকম। দেখো এর রংটা দেখো, সব জায়গায় কেমন যেন নীল, তাই না? মনে হচ্ছে সব জায়গায় জাল জাল বিছানো আছে এবং সেটা নীল দিয়ে। আসলে এই নীল রংটা দিয়ে বোঝানো হয়েছে কোথায় কোথায় নদী আছে এবং নদীর গতিপথ আছে। তাহলে আমরা আমাদের দেশের মানচিত্র থেকে কিন্তু বুঝতে পারছি যে আমাদের দেশের সর্বত্রই নদী আছে এবং তা জালের মতো বিছিয়ে আছে। তো জালের মতো যে জায়গায় নদী বিছিয়ে আছে সেইখানে তো অবশ্যই নদীর ভালো এবং খারাপ উভয় প্রভাবই কিন্তু পড়বে। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যে নদী মাতৃক দেশ তা বলাটা আসলে কোনোভাবে কিন্তু ভুল নয়, অবশ্যই সঠিক। এখন দেখো নদী ভাঙার কারণে কি অবস্থা। প্রথম এই ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি যে অনেকগুলো রোগ জ্বর হচ্ছে। হয়তো এখানে কোনো বাজার ছিল, হাট ছিল এবং সেই হাটটা ভেঙে গেছে, তো সবাই জ্বর হয়ে সেটাই দেখছে। আবার দেখো এখানে একটা কি আমরা সহজেই বুঝতে পারছি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। শিক্ষা প্রতিষ্ঠানটা কি ভেঙে ডুবে যাচ্ছে, ভেঙে গেছে, নদী ভাঙনের কারণে ভেঙে পড়ে যাচ্ছে এবং ডুবে গেছে। তাহলে বলো এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক শিক্ষার্থীরা পড়ালেখা করতো, তখন তাদের কি হতো? তবে তাদের কি হবে? তাদের পড়ালেখার যে ক্ষতিটা হলো, তাদের বই খাতা কলমে ভিজে যেতে পারে এবং তাদের কিন্তু দীর্ঘদিন এই কারণে পড়ালেখা থেকেও তারা বিরত থাকতে পারে। এই অবস্থায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সাথে শিক্ষার্থী উভয়েরই কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। আবার দেখো এখানে একটা সড়ক তোমরা দেখতে পাচ্ছ, রাস্তা যা ভেঙে গেছে। তো এই রাস্তা দিয়ে যারা চলাচল করে, রাস্তা দিয়ে যেখানে যায়, তো সেখানে কি অবস্থা হয়? তো পরে যখন যাওয়ার দরকার হয় তখন কি তারা যেতে পারবে? তাহলে তাদের যাতায়াতে অনেক সমস্যা হয়, তাই না? আবার দেখো আরো একটি ছবি দেখো। দেখো এই লোকটা কত কষ্টে, মনে হচ্ছে যে অনেক কষ্টে আছে, অনেক অবস্থায়। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে তার নদী সর্বস্বই কেড়ে নিয়ে গেছে, তার ঘর বাড়ি জমি জমা সমস্ত কিছু কেড়ে নিয়ে গেছে। আসলে মানুষের যদি আগুনেও পুড়ে তাহলেও কিন্তু তার অন্তত পক্ষে তার কি ভিটে বাড়িটা থাকে, অন্তত বাড়িতে ঘর না থাকলেও অন্তত জমিটুকু থাকে। কিন্তু নদীতে যদি কারো ভাঙে, যারা নদী শিকস্তি, তাদের কিন্তু কি একদম সবই চলে যায়, ঘরও থাকে না, জায়গাও থাকে না, সবই চলে যায়, কিছুই থাকে না। তো এটাই আমাদের কি হয়, নদী ভাঙনের ফলে আসলে কি হয়? দেখো নদী ভাঙনের ফলে কিন্তু আমাদের দেখা যায় যে অর্থনৈতিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই প্রচন্ড নেতিবাচক প্রভাব ফেলে, প্রচন্ড নেতিবাচক প্রভাব, যা আমাদের জাতীয় ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে। আসলে নদী তো ভাঙছে, কিন্তু ভাঙলো, এই ভাঙার কারণ কি কি, কেন নদী ভাঙে? এর পিছনেও কিন্তু অনেক কারণ আছে। নদী ভাঙার জন্য আমরা আসলে মানুষরাও অনেকটা দায়ী, আবার সবসময় তো মানুষ দায়ী হয় না, অনেক সময় প্রকৃতিও দায়ী থাকে। তো প্রকৃতিতে নদী ভাঙার জন্য আসলে মূলত এর কারণ হচ্ছে যখন বন্যা হয় আমাদের দেশে, বর্ষাকালে দেখা যায় পানি অনেক বেড়ে যায় এবং ঘন বৃষ্টিপাত হয়, তখন কি হয়? এবং ওই সময় কিন্তু তাপমাত্রার পরিমাণও বেশি থাকে। এই কারণে সমুদ্রের দেখা যায় যে হিমালয় থেকে বরফ গলে অনেক বন্যা হচ্ছে এবং বন্যার ফলে পানির কি উচ্চতা বেড়ে যায় এবং সেই সময় অনেক স্রোত থাকে, ঢেউ থাকে এবং ঢেউয়ের কারণে পাড়গুলো ভেঙে যায়, বাঁধ ভেঙে যায় এবং মানুষের ঘর ভাঙি ভেঙে যায়। আসলে এগুলো কি আমাদের প্রাকৃতিক কারণ, মূলত প্রাকৃতিক কারণেও আমাদের নদী ভাঙনটা হয়ে থাকে। এতে গেল প্রাকৃতিক কারণ, মানে ঢেউয়ের কারণে, স্রোতের কারণে আমাদের নদী ভাঙে। এখন দেখো যে মানুষের তৈরি কারণেও, মানুষের জন্যও কিন্তু আমাদের
নদী ভাঙে। নদী ভাঙনটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানুষ দায়ী থাকে। দেখো আমরা যে গাছপালা লাগাই, নদী তীরবর্তী এলাকায় যদি গাছপালা লাগাই, তাহলে দেখা যাবে যে ওইখানে কি হয়, আমরা জানি যে গাছের শিকড় মাটির আর কি শিকড় এবং মূল মাটি ধরে রাখে, তাই না? মাটি ধরে রাখে। যদি আমাদের ওইখানে গাছ না থাকে, তো মাটি ধরে রাখার জন্য কিন্তু কিছু থাকবে না। তখন সেই অবস্থায় দেখা যাবে যে বাতাস, একটু বাতাস হলেই ঢেউ এসে লাগলেই সেই পাড় ভেঙে যাবে। তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি কি, দেখো একটা নদী, নদীর সাইডে কি আছে, গাছ আছে, এবং কিছু লোক সেই গাছটা কেটে ফেলছে। তো যদি এভাবে সবাই যে নদীর তীরবর্তী গাছগুলো কেটে ফেলে, তাহলে কি হবে, ওইখানে যে মাটি ধরে রাখতো যে শিকড়গুলো, সেই শিকড়গুলো কিন্তু আর থাকবে না। তখন সেই অবস্থায় আমাদের দেশে দেখা যায় যে যখন বর্ষার মৌসুম আসে, ওই সময় নদী ভাঙনটা বেড়ে যায়। গাছপালা, তীরবর্তী গাছপালা কেটে ফেলার কারণে নদী ভাঙনটা বেড়ে যায়। আবার পাশের ছবিতে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো এই মেশিনের সাথে, যারা নদীর তীরে বাড়ি তাদের সবাই কিন্তু এই গাড়ি জাতীয় এই মেশিনটা সবাই কিন্তু এর সাথে পরিচিত, যা বলে ডেজার, যা আসলে মূলত মাটি খনন করার কাজে লাগে। কিন্তু এটা মাটি খনন করে না, তো আসলে নদী খনন করে। দেখায় যে নদীর গভীরতা বৃদ্ধির জন্য খনন করা হচ্ছে, কিন্তু সবসময় নদীর গভীরতা বৃদ্ধি করলে তো হবে না, এটার পরিকল্পিত অবস্থা লাগবে, তাই না? এই অপরিকল্পিত ভাবে যখন আমরা মাটি খনন করি, নদী খনন করি, তখন কিন্তু এই বালু উত্তোলনের ফলে আমাদের দেশে নদীর গভীরতা বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু কি এক জায়গায় যেমন গভীরতা বাড়ে, অন্য জায়গা থেকে কিন্তু সেটা আবার ঠিকই নদী কেড়ে নেয়। দেখা যায় যে অপরিকল্পিত ভাবে যখন নদী থেকে বালু উত্তোলন করা হয়, তখন সেইখানকার অবস্থাও নদী ভাঙনের শিকার হয়। এটা আসলে আমাদের নিজেদের মানুষের জন্যই হয়। তাহলে আমরা নদী ভাঙনের কারণ হিসেবে কি বলতে পারি? দুটা কারণ আছে, একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ, আর একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, তাই তো? তো প্রকৃতির কারণে কি কি আছে? অতিরিক্ত বন্যার সময় পানির স্রোত, বাতাসের কারণে ঢেউ, এগুলোর কারণে কি হয়, আমাদের নদী ভাঙন হয়। আর মানুষের কারণে কি হয়, যখন নদী হতে আমরা বালি উত্তোলন করি এবং নদীর তীরবর্তী গাছগুলো আমরা কেটে ফেলি, তখন কি হয়, আমাদের নদী ভাঙনের শিকার হতে হয়। আসলে তো আমরা যখন দেখি যে এইগুলো ভাঙছে, তো সেই ক্ষেত্রে আমাদের তো নিশ্চয়ই কিছু করণীয় থাকে, তাই না? এই নদী যদি ভাঙতেই থাকে, তাহলে সেই এলাকার লোকদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র ওই এলাকার জন্যই সীমিত থাকে না, সারা সারা বিশ্বেই, সারা দেশেই কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। কারণ আমাদের দেশের প্রত্যেকটা জিনিসই কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত। তো এক জায়গায় ক্ষতিগ্রস্ত হলে সেই প্রভাবটা অন্য জায়গায়ও পড়ে। দেখো যে আমরা তাহলে কি এটা আমাদের প্রতিরোধ করতে হবে, তাই না? তো যদি আমরা নদী ভাঙন প্রতিরোধ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে কি করতে হবে, নদীর তীরবর্তী এলাকা ওইখানে কি করতে হবে, সেতু নির্মাণ করতে হবে, তাই না? সেতু নির্মাণ যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে নদীর উপর চাপটা কম পড়বে। আবার যদি আমরা দেখো এখানে যে বাঁধ দিয়েছে, এটা তোমরা হয়তো দেখোনি, এটা আমাদের দেশে আছে বিভিন্ন, এখানে একটা ব্রহ্মপুত্রের বাঁধ চিত্র তোমাদের দেখাচ্ছি। এবং তাছাড়াও তোমাদের দেখবে যে তীরবর্তী এলাকায় কিন্তু বাঁধের অনেক প্রচলন আছে। এখন নদী ভাঙন ঠেকানোর জন্য আমাদের সরকার তথা পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন জায়গায় বাঁধ দিচ্ছে। তাছাড়াও দেখো, যদি আমরা সেই নদী তীরবর্তী এলাকায় যদি আমরা গাছ লাগাই অধিক পরিমাণে, এবং বাঁধের পাশাপাশি যদি ওই বাঁধ যেখানে দিয়েছি সেখানে যদি আমরা গাছ লাগাই, তাহলে দেখা যাবে যে মাটি ধারণ ক্ষমতার জন্য গাছের কারণে আমাদের ওই নদী ভাঙনটা কম হবে, তাই না? আমি আশা করছি যে তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না, যে আমরা কিভাবে নদী ভাঙন হলে আমাদের কি হয়, আর নদী ভাঙনের কারণ কি কি, এবং সেই সাথে নদী ভাঙন প্রতিরোধে আমরা কি করতে পারি। তাহলে এখন সবাই তোমাদের পাঠ্যপুস্তক বের করো। দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 50 নম্বর পৃষ্ঠারে তোমার এই পড়াটা তোমরা পাবে, যে পার্ট 2 ষষ্ঠ অধ্যায় জলবায়ু ও দুর্যোগ, এবং সেটা হচ্ছে নদী ভাঙন। তোমরা, আমি এতক্ষণ যে আলাপ তোমাদের সাথে করলাম, যে আলোচনাটা তোমাদের করলাম, তা তোমাদের পাঠ্য বইয়ের এই অধ্যায়ে আছে, তোমরা সেটা মিলিয়ে নাও
এবং একটু দেখলে বুঝতে পারবে যে আমার কথার সাথে ওই পাঠের অনেক মিল রয়েছে। এবং মূলত এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসো আমরা কিছু দেখি। এখন আমার কথা এতক্ষণ যারা শুনেছো তারা নিশ্চয়ই বলতে পারবে যে নদী ভাঙনের ফলে আমাদের কি ক্ষতি হয়। তা 5টি বাক্যে তোমরা অবশ্যই বলতে পারবে, তাই না? নদী ভাঙনের ফলে আমাদের কি হয়। প্রথমত আমি বলে দিচ্ছি তোমাদের, আমি জানি তোমরা সবাই এতক্ষণ বুঝতে পেরেছো, জানো, তবুও আমি তোমাদের আবারও বলে দিচ্ছি। প্রথমত কি, আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয়, তাই না? তারপরে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যায়। তারপরে জমি জমা সব কি ভেঙে যায়, রাস্তাঘাট বাজার এগুলো ভেঙে যায়। তারপরে মানুষ কি আশ্রয়হীন হয়ে পড়ে। তারপরে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ালেখা থেকে অনেক দূরে সরে যেতে হয়। আবার কি হয়, যে 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 জায়গায় নদী ভেঙেছে সেই জায়গার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তাই না? তোমাদের জন্য কিন্তু একটা বাড়ির কাজও আছে, তোমরা সবাই আশা করি বাড়ির কাজটা করবে। সেটা হচ্ছে যে তোমার এলাকায় বন্যা ও বন্যা নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সেটা সম্পর্কে জানিয়ে তোমার পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লিখতে হবে। তোমরা যারা 5ম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই চিঠি লেখা সম্পর্কে ধারণা লাভ করেছো এবং কিভাবে চিঠি লিখতে হয়, আবেদনপত্র কিভাবে লিখতে হয় তোমরা তো সেটা ধারণা লাভ করেছো, তাই না? কিভাবে প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিতে হয়, সেই আবেদনপত্র তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে আমি আশা করছি যে তোমাদের এটাই পানি উন্নয়ন বোর্ডের কাছে তোমার এলাকার বন্যার নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সেই পরামর্শ বা সেই মতামতটা জানিয়ে তোমরা চিঠি লিখবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।